লাইসোসোম মূলত প্রাণীকোষে অবস্থিত একক পর্দা বিশিষ্ট এমন এক কোষ অঙ্গাণু, যার দাপটে একদিকে যেমন কোষের মধ্যে ঢুকে পড়া কোনো অণুজীবের হতে পারে অন্তিম পরিণতি, আবার কখনো নিজের কোষ দেহটাই হয়ে যেতে পারে ধ্বংস। কিন্তু কেন, কিভাবে? এই উত্তরগুলো জানতে হলে চোখ রাখতে হবে লাইসোসোমের কাজ সম্পর্কিত আমাদের আজকের আলোচনার সামনের দিকে। লাইসোসোম মানেই কিন্তু চলে আসে তার উৎপত্তির কথা, অর্থাৎ ট্রান্স গলগি অঞ্চল। আর এখান থেকে উৎপন্ন লাইসোসোমগুলোকে আমরা প্রাইমারি লাইসোসোম নামেও চিনে থাকি। এই প্রাইমারি লাইসোসোমের পরিণতি আবার বিভিন্ন রকম ভাবে সম্ভব। লাইসোসোমের এই রূপান্তর ভবনই তার কাজের সাথে অনেক ক্ষেত্রেই হয় সম্পর্কযুক্ত। কিন্তু ব্যাপারটার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে এবার কিন্তু ঢুকে পড়তে হবে লাইসোসোমের কাজে। লাইসোসোমের কাজের সন্ধানে বেরোলে প্রথমেই সামনে আসবে তার সাহায্যে ঘটে চলা অন্তঃকোষীয় পরিপাকের কথা। কিন্তু কি এই অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি? এই পদ্ধতির শুরুতে কোনো পুষ্টি অণু বা বাহ্যিক অণুজীব যথাক্রমে এন্ডোসাইটিক ভেসিকেল কিংবা ফ্যাগোজোম সৃষ্টির মাধ্যমে কোষে প্রবেশ করে। এন্ডোসাইটিক ভেসিকেলগুলো কোষীয় পরিবর্তনের মাধ্যমে পরিণত হয় আর্লি এন্ডোসোমে। সময়ের সাথে সাথে পুষ্টি অনুসমৃদ্ধ আর্লি এন্ডোসোমগুলো একত্রিত হয়ে তৈরি করে লেট এন্ডোসোম, কিংবা কখনো আবার ঘটনাটা হয় ভিন্ন প্রকৃতির। আর্লি এন্ডোসোমগুলো সরাসরি কোষে আগে থেকে অবস্থিত লেট এন্ডোসোমের সাথে মিশে যায়। এই এন্ডোসোমগুলোর ভেতরের লুমেনটা পর্দাস্থিত এটিপি নির্ভর H+ পাম্পের জন্য অ্যাসিডিক হয়। ফলে ভবিষ্যতে লাইসোসোমে এনজাইমগুলো এখানে কাজ করা সুবিধাজনক হয়ে থাকে। অন্যদিকে অণুজীব গ্রহণ করা আর্লি ফ্যাগোসোমগুলো কোষস্থ এন্ডোসোমের সাথে মিশে লেট ফ্যাগোসোমকে সৃষ্টি করে। এরপর এই লেট এন্ডোসোম কিংবা লেট ফ্যাগোসোমের সাথে প্রাইমারি লাইসোসোম এসে মেশে আর তৈরি করে ফেলে সেকেন্ডারি লাইসোসোম। ফলস্বরূপ তুলনামূলকভাবে একটি বৃহদাকার সেকেন্ডারি লাইসোসোম অন্তঃস্থ পুষ্টিজাত পদার্থ অথবা কোনো ক্ষতিকারক অণুজীব সময়ের সাথে সাথে লাইসোসোমাল ডাইজেস্টিভ এনজাইম অর্থাৎ কিনা হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা পাচিত হয়। আর প্রাপ্ত পুষ্টি পদার্থগুলো লাইসোসোম পর্দা দিয়ে কোষের মধ্যেই সঞ্চিত হয়। এরপর পরিপাক পরবর্তী সময় অপাচ্য খাদ্যকণা সমন্বিত লাইসোসোমাল অংশ নিয়ে গঠিত হয় রেসিডুয়াল বডি। এদের পরিণতি প্লাজমা মেমব্রেনের মাধ্যমে এক্সোসাইটোসিস। আবার অনেক ক্ষেত্রে এক্সোসাইটোসিসের অভাবে এরা কোষ মধ্যস্থ সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু রয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এর ফলাফল বিভিন্ন জেনেটিক রোগ এবং কোষীয় বার্ধক্য। তাহলে আমরা জানলাম একই কোষের ভেতরে কার্যসিদ্ধির জন্য প্রাইমারি লাইসোসোম থেকে শুরু করে সেকেন্ডারি লাইসোসোম এবং রেসিডুয়াল বডির মতো বিভিন্ন রূপে কিন্তু লাইসোসোম ধরা দেয়। আর লাইসোসোমের এই বহুমুখী পরিবর্তনের বিশেষ ঘটনাকেই আমরা লাইসোসোম পলিমরফিজম বলে থাকি। বেশ, তবে আমাদের যাত্রাকে তো এখানেই থামিয়ে রাখলে চলবে না। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক পরবর্তী কাজের দিকে। এখন লাইসোসোমের দ্বিতীয় কাজ হিসেবে এরপর উঠে আসবে এর অটোফেজিক ক্রিয়াকলাপের কথা। অনেক ক্ষেত্রেই আমাদের কোষ মধ্যস্থ ক্ষয়প্রাপ্ত কোষীয় অঙ্গাণুর চারপাশে বিক্ষিপ্ত কিছু প্লাজমা মেমব্রেনের সহায়তায় তৈরি হয় বিশেষ এক অটোফ্যাগোসোমাল আবরণী, যার সাথে মিলিত হয় এই প্রাইমারি লাইসোসোম। নিজ কোষ মধ্যস্থ ক্ষয়প্রাপ্ত এই সকল কোষ অঙ্গাণুর লাইসোসোমের মাধ্যমে বিনষ্টীকরণের এই বিশেষ পদ্ধতিকে বলা হয় অটোফ্যাগি। এর মাধ্যমে একদিকে যেমন ক্ষয়প্রাপ্ত কোষীয় অঙ্গাণুর বিনাশ ঘটে, ঠিক সেই রকমই
এই সকল ক্ষয়প্রাপ্ত অংশ থেকেই নতুন কোষ অঙ্গাণু তৈরি হয়ে থাকে। এখন লাইসোজোমের তৃতীয় কাজ হিসেবে উঠে আসবে বহিঃকোষীয় পরিপাক পদ্ধতি। অনেক ক্ষেত্রেই লাইসোজোম মধ্যস্থ ডাইজেস্টিভ এনজাইম এক্সোসাইটোসিস পদ্ধতিতে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে চালিত হয়, যেখানে তারা অংশগ্রহণ করে পাচন পদ্ধতিতে। এরকমটাই হয়ে থাকে আমাদের অস্থি হয়ে যাওয়ার সময়, যাকে আমরা বোন ইরোশনও বলে থাকি। সবশেষে লাইসোজোমের কার্যপ্রণালী হিসেবে রয়েছে প্রোগ্রামড সেল ডেথ বা অ্যাপোপ্টোসিসকে প্রভাবিত করা। অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ কোষের মধ্যে হয়ে চলা এমন এক পদ্ধতি যেখানে একটা কোষ নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, ধ্বংস করে নিষ্ক্রিয় হতে থাকা তার কোষ দেহটাকে। হ্যাঁ, বিশেষ উদ্দীপকের কারণে লাইসোজোম অন্তস্থ বিশেষ প্রোটিয়াস এনজাইম সাইটোপ্লাজমে নিঃসৃত হলে তা উদ্দীপিত করে বিশেষ কয়েকটি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন প্রোটিনকে। আর এই সকল প্রোটিন মাইটোকন্ড্রিয়ার গাত্রে তৈরি করে ফেলে অগুণতি ছিদ্র। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হতে থাকে মাইটোকন্ড্রিয়া, ঠিক সেই রকমই সক্রিয় হয় বেশ কিছু অ্যাপোপ্টোটিক প্রোটিন, যারা মূলত অ্যাপোপ্টোসিসের কারিগর। যার লাইসোজোমের প্রভাবে এভাবেই পরিকল্পিত উপায়ে কোষের মৃত্যু ঘটতে পারে বলে একে কোষের সুইসাইডিয়াল ব্যাগও বলা হয়ে থাকে। তাহলে এই ছিল কোষ মধ্যে থাকা লাইসোজোমের কর্মকাণ্ড। তবে কেবলমাত্র লাইসোজোম নয়, আমরা জানি কোষ মধ্যস্থিত সমস্ত কোষ অঙ্গাণুরা প্রত্যেকেই নিরন্তরভাবে করে যাচ্ছে তাদের কাজ, কিন্তু এই সমস্ত কাজের জন্য তো শক্তির প্রয়োজন। তাহলে কোষের মধ্যে এই বিপুল পরিমাণ শক্তির উৎসটা কোথায়? কি সেই শক্তিঘর? এইসব প্রশ্নের উত্তর কিন্তু একটাই, আর সেটা হলো মাইটোকন্ড্রিয়া। কিন্তু এর মধ্যে শক্তির উৎপত্তিটা হয় কিভাবে? মাইটোকন্ড্রিয়ার এই সকল অজানা প্রশ্নের উত্তর খুঁজতে আসতেই হচ্ছে একই রকম ভাবে পরবর্তী ক্লাসে।